পয়েন্টের উপরে আজকে এই ছোট্ট ভিডিওটাতে আমি আলোচনা করব। যারা জিওপলিটিক্সে ইন্টারেস্টেড বা ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে ইন্টারেস্টেড তারা এই বক্তব্যটা প্লিজ একটু শুনবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। প্রথমত, যে বছরের শুরুটা আমাদের ক্ষেত্রে কিন্তু একটুখানি অন্য রকমের। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলেন, ভারতবর্ষের মানুষদের এবং বিশেষ করে যারা নর্থ ব্লক সাউথ ব্লকে থাকেন, অর্থাৎ কেন্দ্র সরকারের টপ জায়গায়, সেখানে তাদের মধ্যে একটা ধারণা ছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে বোধহয় ভারতবর্ষের সম্পর্কে একটা প্রো ইন্ডিয়ান স্টান্স উনি গ্রহণ করবেন, কারণ ভারতীয়রা ডোনাল্ড ট্রাম্পের হয়ে ইউএসএ তার নির্বাচনের সময় ব্যাপক গলা ফাটিয়েছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বেরোলো কি একটা অদ্ভুত একটা পাল্টি মেরে দিলেন। মানে যে পলিটিক্সে উপমহাদেশীয় রাজনীতিতে যে পাল্টি মারা বলে না, যে একটা দলে ঢুকে আরেকটা দলে চলে যাওয়া, এই পাল্টির ব্যাপারে এই যে পল্টুরাম ডোনাল্ড ট্রাম্প, তিনি যে এইভাবে পাল্টি খেতে পারেন, তার ঘোষিত অবস্থান থেকে সরে যেতে পারেন, এটা কেউই ভাবতে পারেনি। মনে হয় এই ক্ষেত্রে আমাদের সেই সময়কার বিদেশ নীতির যারা ফরেন অফিসার্সরা আছেন তারাও বিশেষ ব্যাপারটাকে বিশেষ ঠাউর করতে পারেনি। ট্যারিফ ঘোষণা হলো, ইউএস এর সঙ্গে রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপের কারণে ভারতবর্ষকে প্রথমে 25% ট্যারিফ ঘোষণা করা হলো এবং তারপরে আরো 25% এক্সট্রা ট্যারিফ ঘোষণা করা হলো। তাহলে সব মিলে 50% ট্যারিফ দিয়ে জার্নি শুরু হলো ভারত এবং ইউএস এর মধ্যে সম্পর্কের টানাপোড়েন। কিন্তু ভারতবর্ষ অত্যন্ত মুন্সিয়ানা দেখিয়ে এই কনফ্লিক্টটাকে এড়িয়ে চলে গেল। ভারতবর্ষ কি করলো? ভারতবর্ষ অয়েল ডিপ্লোমেসি শুরু করে দিল। রাশিয়ার সঙ্গে তার অল ওয়েদার ফ্রেন্ড, যেটা ট্রাস্টেড অ্যালাই ভারতবর্ষ এবং রাশিয়া, সোভিয়েত ইউনিয়নের জামানা থেকে রাশিয়ার ভ্লাদিমির পুতিন যিনি আছেন, ভ্লাদিমির পুতিন রয়ে গেছেন সেই সোভিয়েত ইউনিয়নের পরে, যে ভাঙনের পরে, গর্বাচভের পরে বরিস ইয়েলৎসিন আসলেন এবং তারপরে সেই ভ্লাদিমির পুতিন, তার 25 বছর হয়ে গেল। কিন্তু ভারতবর্ষ আমেরিকার ট্র্যাপে পা না দিয়ে, তার কথায় প্রত্যুত্তর না দিয়ে, সরাসরিভাবে ভারতবর্ষ কি করলো? আরো ডিসকাউন্টেড রেটে তেল কিনতে শুরু করলো এবং সেই তেল কিনে ইউরোপেতেই সেই তেল বিক্রি করলো হাই প্রাইসে। অর্থাৎ বিলিয়ন ডলার ঘরে ঢুকলো ভারতবর্ষ নিজের অর্থনৈতিক অবস্থানটাকে সুদৃঢ় করলো। এর ফলে দেখলাম ভারতবর্ষ একটা দেখলো যে না, এইবার যখন আমেরিকাতে ট্যারিফস হচ্ছে, রেসিপ্রোকাল ট্যারিফস বাড়াচ্ছে, বিকল্প বাজারের সন্ধানে ভারতবর্ষ আফ্রিকা, ইউরোপ এবং সাউথ এশিয়ার বিভিন্ন দেশের দিকে ভারতবর্ষ তার হাত ছড়িয়ে দিল, অর্থাৎ তার বাজার এক্সপ্যান্ড করার চেষ্টা করলো। এবং তার ফল দেখলাম যে ইউরোপীয় ইউনিয়ন ন্যাটো জোটের অন্যতম শক্তিশালী অ্যালাই, তারা ভারতবর্ষের সঙ্গে কিন্তু নেগোসিয়েশন করা শুরু করে দিল এবং একটা ভালো রকম ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এবং যেটা জানা যাচ্ছে যে ইউরোপের সঙ্গে হয়তো 2026 সালের আর্লি 2026-এ ডিল ফাইনাল হয়ে যাবে। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যেটা মুক্ত বাণিজ্যের অন্যতম শর্ত, ইতিমধ্যে নিউজিল্যান্ডের সঙ্গে সেই শর্ত হয়ে গেছে, সেই শর্ত অনুযায়ী চুক্তি হয়ে গেছে। ভারতবর্ষের ক্ষেত্রে এই ইউরোপের বাজারটা যদি ধরা যায়, তাহলে বিকল্প বাজার হিসেবে উঠে আসছে। তাহলে ভারতবর্ষ সুন্দরভাবে কনফ্লিক্টটাকে পাশ কাটিয়ে চলে গেল। এরপরে এলো মে মাসে অপারেশন সিন্দুর। তার আগে 22শে এপ্রিল পহেলগাঁয়ে গণহত্যা হলো, 26 জন নিরীহ মানুষকে সেখানে কাতলে আম করা হয়েছিল, খুন করা হয়েছিল, কোল্ড ব্লাডেড মার্ডার। ভারতবর্ষ সেই সময় রেসিপ্রোকাল অ্যাকশন হিসাবে 7ই মে অপারেশন সিন্দুর লঞ্চ করলো এবং 96 ঘন্টার প্রিসিশন স্ট্রাইক, ভারতবর্ষ একবারে নির্ধারিত তার লক্ষ্যবস্তু অনুযায়ী মুরিদকে, ভাওয়ালপুর, গুজরানওয়ালা, বিভিন্ন জায়গায় যেখানে 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 টেরর ক্যাম্পসগুলো ছিল সেগুলোকে সে একবারে ডিমোলিশ করে দিয়েছে। পাশাপাশি ভারতবর্ষ সেই সময় বেশ কিছু অত্যাধুনিক অস্ত্রের এক্সিবিশনও করতে সক্ষম হয়েছে। রাফাল ভারতবর্ষের ক্ষেত্রে টেস্টেড ছিল না, যুদ্ধক্ষেত্রে টেস্টেড হয়েছে ভারতবর্ষের রাফাল যুদ্ধ বিমান, টেস্টেড হচ্ছে বারাক মিসাইল, টেস্টেড হচ্ছে স্পাইক বোম ইত্যাদি। এবং সব থেকে বড় কথা, ভারতবর্ষ 2025 সালে যেটা ভারতবর্ষের বিরাট বড় পাওনা, সেটা হচ্ছে ব্রহ্মসের কার্যকারিতা। যে ব্রহ্মস 15 না 16খানা, খুব সম্ভবত 16খানা ব্রহ্মস দাগা হয়েছিল ভারতবর্ষের পক্ষ থেকে। সেই 16খানা ব্রহ্মস কিন্তু মারাত্মক ব্রহ্মাস্ত্র। এবং তার ফলে শেষ দিনে, অর্থাৎ 9 তারিখে রাত্রেবেলা যে স্ট্রাইকগুলো হয়েছিল, নূরখান এয়ারবেস, সারগোধা, তারপরে ভাওয়ালপুর ইত্যাদি, এবং কৈরানা হিলস, যে কৈরানা হিলসের তলায় নাকি আন্ডারগ্রাউন্ড ফেসিলিটিস আছে পাকিস্তান আর্মির, সেখানকার অ্যাটমিক স্ট্রাকচারের, সেখানে আঘাত দিয়ে ইন্ডিয়া বুঝিয়ে দিতে চেয়েছিল যে এরপরে যদি বাড়ো তাহলে কিন্তু আমরা সেইটাকে পর্যন্ত হিট করতে পারি। ইন্ডিয়া যে বরাবর পাকিস্তানকে ন্যারেটিভ তৈরি করেছিল যে আমাদের কাছে অ্যাটাক করলে আমরা কাউন্টার অ্যাটাক করবো এবং পারমাণবিক বোম হিট করব,
সেটাকে ধুলোয় মিশিয়ে দিয়ে ভারতবর্ষে দেখিয়ে দিল প্রয়োজনে আমরা সেটাকে অ্যাটাক করতে কুণ্ঠাবোধ করবো না। এরপরে এলো অগ্নি 5 ICBM, প্রায় 5,500 কিলোমিটার পাল্লাযুক্ত ICBM। এটাকে বলা হচ্ছে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, কিন্তু এটাকে ইন্টারমিডিয়েট রেঞ্জই ধরা হচ্ছে। জানি না সেটা হয়তো কোনো টেকনিক্যাল গ্রাউন্ডস থাকতে পারে, সেটা কিন্তু একবার টার্কি পর্যন্ত এর রেঞ্জ, বেজিং এর রেঞ্জ। ফলে এটা বিরাট একটা এরিয়া জুড়ে ICBM টেস্টেড হয়ে গেল। এবং বছরের শেষ যেটা দুটো, এই বছরের শেষে যেটা দুটো ধামাকাতে বছর শেষ হলো, একটা 29 তারিখে পিনাকা, সেটা হচ্ছে 120 কিলোমিটার রেঞ্জের গাইডেড রকেট। এবার এই পিনাকার বিষয়টা কোথায়? পিনাকার বিষয়টা এই জন্য পিনাকা ইম্পর্টেন্ট যে এতদিন যে রকেটগুলো ফায়ার করা হতো, ধারাধর ফায়ার হলো, কিন্তু সেটা কোনো গাইডেড ছিল না। যেমন ব্রহ্মসের সঙ্গে মিসাইলের সঙ্গে রকেটের ডিফারেন্সটা বুঝতে হবে। মিসাইল হচ্ছে গাইডেড, আপনি মিসাইলটাকে যখন ফায়ার করলে নির্দিষ্টভাবে ওই গাইড করে তাকে নির্দিষ্ট জায়গায় প্রিসিশন স্ট্রাইক হবে। পিনাকার ক্ষেত্রে কিন্তু সেটা ছিল না, 80 কিলোমিটার যে ভ্যারিয়েন্ট ছিল। কিন্তু এই 120 কিলোমিটারে যখন ভ্যারিয়েন্টটা যখন লঞ্চ হয়ে গেল, যখন সাকসেসফুল, যখন এর ফ্লাইটা হয়ে গেল, যখন উৎক্ষেপণ হয়ে গেল চাঁদিপুর টেস্টিং সেন্টার থেকে, তখন কিন্তু একটা মাইলস্টোন হয়ে গেল। কারণ এই 100 কিলোমিটার রেঞ্জ গাইডেড ভাবে পড়বে, যে এখানে এখানে অ্যাটাক করতে চাই সেখানেই পড়বে। আপনারা সকলেই জানেন যে ভারত এবং পাকিস্তানের ম্যাপটা দেখলে দেখতে পাবেন যে পরপর শহরগুলো আছে, এবং 100 কিলোমিটার রেঞ্জ মানে যদি জয়সলমীরে বসানো যায়, ওদের দেশের অনেকগুলো শহর, অনেকগুলো জায়গা কিন্তু গাইডেডলি একবারে প্রিসিশন স্ট্রাইকের মাধ্যমে সেই জায়গাটা ধ্বংস করে দেওয়া, নির্মূল করে দেওয়া যাবে। এবং সর্বশেষ যেটা 23শে ডিসেম্বর রিপোর্টেড, যেটা হচ্ছে সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল SLBM এর লঞ্চ করা। এবার এই জায়গাটা হচ্ছে খেলাটা জমে গেল, কারণ SLBM এমন একটা জিনিস যেটা ইন্ডিয়ার নিউক্লিয়ার ট্রায়াডটাকে সম্পূর্ণ করে। নিউক্লিয়ার ট্রায়াড কি? জলস্থল অন্তরিক্ষ থেকে নিউক্লিয়ার অ্যাটাক যদি হয় কোনো সময় ইন্ডিয়ার কাছে, ইন্ডিয়ার ঘোষিত নীতি হচ্ছে নো ফার্স্ট ইউজ। কিন্তু কেউ যদি ইউজ করে, ফার্স্ট ইউজ করলো, ধরুন আমাদের এস্টাবলিশমেন্টগুলো ধ্বংস করলো, ইন্ডিয়া কি করে সেকেন্ড ইউজ করবে? এই সমুদ্রের তল থেকে গিয়ে উঠে চলে আসবে, সাবমেরিন থেকে দাগা হবে সেই জিনিস। এটা 3500 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ, যেটা পাকিস্তান থেকে শুরু করে বিভিন্ন জায়গা, গালফ কান্ট্রিজ গুলো তার এরিয়াতে চলে আসছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ডেঞ্জারাস ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ পাকিস্তান। কারণ কেন ইম্পর্টেন্ট এটা, আমি এটার জন্য উপরে মারাত্মক জোর দিয়ে আমি এই প্রতিবেদনটা শেষ করব। এটা এই কারণে যে এটা তো তারা চাইলেই, পাকিস্তান চাইলেই কিন্তু চীনের কাছ থেকে নিতে পারে, চীনের কাছে এই টেকনোলজি আছে। কিন্তু মুশকিল হচ্ছে এটার জন্য দুটো জিনিস দরকার, একটা ব্রেন, সেই ব্রেন পাকিস্তানের কাছে নেই। কুর্দিমাগালা পাকিস্তানের কাছে এই ব্রেন নেই। পাকিস্তানের যে টেকনোলজি বেশিরভাগটা ধার করা টেকনোলজি। আপনারা জানেন আব্দুল কাদের খান, সে আব্দুল কাদের খান যে টেকনোলজি চুরি করেছিল, পরে লিবিয়া, ইরান এবং উত্তর কোরিয়াকে রিপোর্টেডলি বিক্রি করেছিল। ফলে সেই দেশে সেই বিজ্ঞানী সেই মানের নেই, তারা ধার করে ভাই বিভিন্ন দেশে নিয়ে এটিয়ে তারা চালায় ভিকারিস্তানের মতো। এরপরে এই পাকিস্তান যদি এখন চীনের কাছ থেকে নেন, চীন হয়তো বললো ঠিক আছে আমি তোমাদের টেকনোলজি দিয়ে দেবো, এবার বানাতেও দিয়ে দেবো, বা তোমাদের রেডিমেড আমি কিছু জিনিস সাপ্লাই করছি। কিন্তু মুশকিল হচ্ছে তার জন্য কি করতে হবে, তার জন্য চীনকে পয়সা দিতে হবে। পয়সা ছাড়া দুনিয়াতে কিচ্ছু নেই। অল ওয়েদার ফ্রেন্ড ইত্যাদি এসব কথাবার্তা পরে, কারণ এখানে একমাত্র জিনিস এই দুনিয়াতে জিওপলিটিক্স, বা এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য, যে পয়সা যার পাওয়ার তার। এবার এই পয়সা পাকিস্তানের কাছে নেই, কারণ পাকিস্তান অলরেডি IMF এর বেল আউট প্যাকেজ পেয়ে তারা কিছুটা রিভাইভাল করছে। কয়েকদিন আগে আপনারা দেখলেন যে ফৌজি ফাউন্ডেশন, ওদের সব থেকে বড় যেটা মিলিটারি রান ফাউন্ডেশন, তার একটা বড় শেয়ার মোহাম্মদ বিন জায়েদ, যিনি UAE থেকে প্রেসিডেন্ট, ইনি এসেছিলেন একটা প্রাইভেট একটা ট্যুরে। ওই রাজা গজাদের মাঝে মাঝে ইচ্ছা হয় যে একটু শিকার টিকার করবে, এরকম শিকার করতে আসলেন, এবং নূর খান এয়ারবেসে উনি নেমেছিলেন। কিন্তু মজার কথা, উনি কারোর সঙ্গে বিশেষ দেখা টাকা করেননি, এবং ওখানেই বসে তারপর রহিম খান যে যাদের বেস আছে সেখানে আর্মির ওদের কমান্ডের মধ্যে বসে থেকে সারাদিন করার পর উনি আবার ফ্লাই করে চলে গেলেন। এর মাঝখানে তিনি ওই ফৌজি ফাউন্ডেশনের শেয়ারটাকে উনি কিনে নিলেন, কারণ ফৌজি ফাউন্ডেশনের এমন অবস্থা যে পয়সা কড়ি দেশে নেই, তাদেরকে শেয়ার না কিনলে সেই জায়গায় তারা দাঁড়াতে পারবে না। এটা আদিল রাজা, তাদের যে একজন ভেটারান ইউটিউবার তথা রাষ্ট্রিকেটের একজন মিলিটারি অফিসার, তিনি কিন্তু এটা জানিয়েছেন। এবার প্রশ্ন হলো, পাকিস্তান তার জন্মলগ্ন থেকে তার সভারেন্টি বেঁচে এসছে, প্রথমে আমেরিকাকে বেঁচেছে, এখন বিক্রি করছে হচ্ছে চীনকে। এবার চীনের কাছ থেকে যদি SLBM টাইপের জিনিস নিতে হয়, তাহলে তার টেকনোলজি নিতে হবে, এবং টেকনোলজি ট্রান্সফার করতে গেলে তাকে যে পরিমাণ টাকা দিতে হবে, এমনি CPEC করিডোরের জন্য চীন পাকিস্তানের কাছ থেকে প্রচুর টাকা নিয়ে বসে আছে, এবং পাকিস্তান চীনের কাছ থেকে প্রচুর টাকা নিয়ে বসে আছে, এবং প্রচুর জমি অ্যাকচুয়ালি
আনঅফিসিয়ালি সেই জমি কিন্তু চীনের আন্ডারে। তাহলে অটোমেটিক্যালি যদি ভাই তুমি এই এসএলবিএম টাইপের কিছু নিতে চাও, তাহলে তোমাকে পয়সা দিতে হবে, আর এই পয়সা দিতে গেলে পাকিস্তানের ঘটিবাটি আবার বিক্রি করতে হবে, থালা বাসন নিয়ে রাস্তায় ঠন 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 করে ভিক্ষে করে বেড়াতে হবে। এমনি একবার ওই মোহাম্মদ বিন সালমানের কাছে ভিক্ষে করতে যায়, একবার ইউএর কাছে ভিক্ষে করতে যায়। এই ভিক্ষে করার করতে 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 পাকিস্তানের দশাটা সাংঘাতিক। এবং সবথেকে বড় ইম্পর্টেন্ট যেটা বলে আজকে এই প্রতিবেদনটা আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে এই এসএলবিএম করার সঙ্গে সঙ্গে আর্মস রেসটাকে বেড়ে গেল এই উপমহাদেশে। এবার এই আর্মস রেসটা বাড়লে কি হবে? আর্মস রেস যত বাড়বে, পাকিস্তান এটা অ্যাফোর্ড করতে পারবে না। পাকিস্তান যত অ্যাফোর্ড করতে পারবে না, পাকিস্তান ইনসিকিউর, এবং পাকিস্তান যত ইনসিকিউর হবে, পাকিস্তানের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরো বাড়বে। বালুচরা গন্ডগোল করছে, ওদিক থেকে তেহরিকি তালিবান পাকিস্তান গন্ডগোল করছে, আফগানিস্তানের সঙ্গে নতুন ফ্রন্ট খুলে গেছে, পাশতুনরা নতুনভাবে ঝামেলা পাকাচ্ছে, এবং করতে করতে আস্তে আস্তে পাকিস্তান ইটসেলফ উইল বি আ ফেল স্টেট, এখনই ফেল স্টেট, এবং একটা সেপারেটেড একটা কান্ট্রি হয়ে যাবে, যেখানে তিনখানা চারখানা হয়তো আগামীতে দেখতেও পারি যে এরকম কান্ট্রি নতুনভাবে উঠে চলে আসছে, বালুচিস্তান বা উত্তরের নর্থার্ন ওয়াজিরিস্তান ইত্যাদি উঠে চলে আসতে পারে। ফলে এই আর্মস রেস পাকিস্তানকে অনেক পিছিয়ে দেবে এবং জিও পলিটিক্সকে ইন্ডিয়াকে অনেক উপরে আনবে। ফলে 2025 সালে যেটা ইন্ডিয়া করতে সমর্থ হলো, সেটা যে কনফ্লিক্ট থেকে, আমেরিকান কনফ্লিক্টটাকে সুকৌশলে সরে গিয়ে চীনের সঙ্গে একটা মৈত্রী করলো, সাংহাই কর্পোরেশন যে অর্গানাইজেশন আছে সেখানে গিয়ে ইন্ডিয়া, চায়না এবং রাশিয়ার মধ্যে একটা ট্রায়ো তৈরি হলো, যেই ট্রায়ো আগামীতে গ্লোবাল সাউথ তারা পরিচালনা করতে পারে। ব্রিক্সের নতুনভাবে পুনর্গঠন হলো এবং G20 থেকে ইন্ডিয়ার জয় জয়কার হলো। ফলে ভারতবর্ষ 2026 সালে আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে বলেই আমার বিশ্বাস। কেমন লাগলো এই প্রতিবেদন? অবশ্যই মন্তব্য করে জানান। সঙ্গে থাকুন, ভালো থাকুন।